হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। সো আজকে আমরা আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমাদের পলিটির ওপর ক্লাস হবে। এর আগে আমরা হিস্ট্রির ওপর ক্লাস তোমাদেরকে দিয়েছি, স্ট্যাটিক জিকের ওপর দেওয়া হয়েছে, সায়েন্সের ওপর দেওয়া হয়েছে, ম্যাথ জিআই এর ওপর দেওয়া হয়েছে। আজকের ক্লাস হবে আমাদের পলিটির ওপর। তো আমরা বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে এসেছি, প্রিভিয়াস ইয়ার্স বেস্ট। চলো দেখে নিই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে আমি চলে যাই। ফার্স্ট কোশ্চেন আমাদের, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? আচ্ছা, অপশন দেখে নিই আমাদের কি কি রয়েছে। 59, 58, 61, 60। এই ভোটাধিকারের বয়স 21 থেকে 80, এই যে এই চেঞ্জেসটা করা হয়েছে, এইটা হয়েছিল ডিউরিং রাজীব গান্ধী অ্যাজ প্রাইম মিনিস্টার। রাজীব গান্ধীর আমলে এই ইনসিডেন্টটা, এই অ্যামেন্ডমেন্টটা হয়েছে। তাহলে এবারে আমরা চলে আসি, আমাদের ডিরেক্টলি আমরা চলে আসবো আমাদের অ্যামেন্ডমেন্টে। 61 অ্যামেন্ডমেন্ট, ইয়ারটাও আমরা এখানে মেনশন করি। 88-এ এই একটা পাস হয়েছিল, 89-এ 9 থেকে এটা কার্যকরী হয়েছিল। আমাদের আনসার হচ্ছে 61। রাজীব গান্ধীকে জেনারেলি দুটো কারণে খুব বেশি মনে করা হয়। একটা তো আমরা কোয়েশ্চেনে পেয়ে গেলাম, তার 61তম সংবিধান সংশোধন, যেটা ভোটাধিকারের বয়সটাকে কমিয়ে দেওয়া হয়েছিল। আরেকটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। তোমরা নিশ্চয়ই জানো আমাদের সংবিধানের 10th যে শিডিউল, 10ম তফসিল, যেখানে দলত্যাগ বিরোধী আইনের কথা উল্লেখ রয়েছে, ওটা 52nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। তো এই রাজীব গান্ধীর একটা কন্ট্রিবিউশন এটা রয়েছে। আরেকটা আমরা এখান থেকে পেতে পারি 52nd অ্যামেন্ডমেন্ট, এখানে কি হয়েছিল? দলত্যাগ বিরোধী আইন, তাই তো? এবং এটা বর্তমানে আমাদের 10th শিডিউলে রয়েছে। এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোশ্চেন কিন্তু এখান থেকেও আমাদের জিজ্ঞাসা করা হয়। চলো নেক্সট। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, কি কি বলেছে তাহলে একটু পড়ি আগে আমরা। ফার্স্ট অপশন বলেছে রাজ্যসভার দ্বারা, বেশ। সেকেন্ড কি বলেছে? সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। আরেকটাতে বলেছে লোকসভা, একটাতে বলেছে সংসদের সদস্য দ্বারা। এই যে প্রেসিডেন্ট, আমরা জানি প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ আওয়ার নেশন, তাই তো? মানে আমাদের দেশের হেড বা আমাদের দেশের রুলার বা শাসক হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আমাদের দেশে ইলেক্টেড। তো এই যে ইলেক্টেড, তিনি নির্বাচিত, তো নির্বাচন যখন হচ্ছে নিশ্চয়ই কোনো প্রসেস রয়েছে, কেউ না কেউ সেখানে পার্টিসিপেট করছে। অবভিয়াসলি আমরা সাধারণ জনগণ সবাই নিশ্চয়ই প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করি না। তো তাহলে করছে কারা? প্রেসিডেন্টকে ইলেক্ট রাজ্যসভা, পার্লামেন্টের দুটো হাউস, তাই তো? রাজ্যসভা, লোকসভা। তো শুধু রাজ্যসভা কিন্তু প্রেসিডেন্টকে ইলেক্টেড করে না। তো আমরা আগে এটা বাদ দিয়ে দিচ্ছি। লোকসভা তো শুধু লোকসভাও না, মানে একটা হাউস এখানে পার্টিসিপেট করে এরকম ব্যাপার নেই, তাহলে এটাও ক্রস। সংসদের সদস্য দ্বারা, সংসদের সদস্য বলতে এখানে সংসদ বলতে আমরা এখানে দুটো হাউসকেই নিচ্ছি, রাজ্যসভা, লোকসভা। তো এখানে বলেছে সদস্য। এবারে সংসদের সদস্য যখন বলছে, তখন কিন্তু অল টাইপস অফ মেম্বারসদেরকে বোঝানো হচ্ছে। তার মানে সংসদে নির্বাচিত সদস্যরাও থাকেন, আবার মনোনীত সদস্যরাও থাকেন। তো এখানে যখন সদস্য বলছে, তাহলে সেখানে নির্বাচিত, মনোনীত উভয় প্রকার সদস্যকে বোঝানো হচ্ছে। বাট আমরা জানি যে প্রেসিডেন্টের ইলেকশনে মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারে না, তাই তো? আর এটা তো আমরা জানি। তো এটা তো এমনিও হচ্ছে না তাহলে। এবং আমরা জানি যে প্রেসিডেন্টের ইলেকশন যে নির্বাচক মন্ডলী বা নির্বাচক সংস্থা দ্বারা হয়, সেই নির্বাচক সংস্থায় সংসদের পাশাপাশি কিন্তু রাজ্য বিধানসভারও কিন্তু অংশীদারত্ব থাকে, বাট অনলি নির্বাচিত মেম্বার্স। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রেসিডেন্টের ইলেকশনে
নির্বাচিত সদস্যরাই আসবে, মনোনীত সদস্যদের কোনো অংশীদারত্ব সেখানে থাকে না। তাহলে আমাদের রাইট অপশন কি হচ্ছে? সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদ, রাজ্য আইন পরিষদ মানেই তো বিধানসভা। এখান থেকে আবার আরেকটা আমরা পয়েন্ট পাবো, রাজ্য আইন পরিষদ বলতে এখানে কিন্তু বিধানসভাকে ইন্ডিকেট করা হচ্ছে, বিকজ এটাও যেমন হয় না মনোনীত সদস্যরা যেমন অংশগ্রহণ করতে পারে না, যে সকল রাজ্যে বিধান পরিষদ আছে, রাজ্যের আইন পরিষদেরও তো দুটো হাউস, বিধানসভা বিধান পরিষদ। তো বিধান পরিষদ তো সব রাজ্যে উপস্থিত নেই, এটা আমরা জানি, 6টা রাজ্যে রয়েছে। তো যে 6টা রাজ্যে বিধান পরিষদ আছে, বিধান পরিষদ কিন্তু অংশগ্রহণ করতে পারে না। সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য, এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে যে নির্বাচক সংস্থা তৈরি হয়, সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি। চলো নেক্সট, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? ভারতীয় সংবিধান সংশোধন একটা গুরুত্বপূর্ণ মানে ইনসিডেন্ট বলতে পারো, বা একটা গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো। সংবিধান সংশোধন মানে সংবিধানের কোনো কিছু চেঞ্জ করা, তাই তো? তো সংবিধান সংশোধন, এই পাওয়ারটা সংবিধান দিয়েছে কাকে? সংবিধানের ভেতরের যে বিষয়বস্তু সেটা যদি আজকে পরিবর্তন করতে হয়, তো সেই রাইটটা, সেই অধিকারটা কার আছে? আমরা সবাই জানি কার আছে, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট। সংবিধান সংশোধন করার ক্ষমতা সংবিধান একমাত্র সংসদকে দিয়েছে, পার্লামেন্টকে দিয়েছে। এখানে সংসদ বলতে বোথ হাউসকেই বোঝানো হচ্ছে, মানে রাজ্যসভা প্লাস লোকসভা। এইবারে আমাদের এখানে কি কোশ্চেনে জিজ্ঞাসা করেছে? আর্টিকেলটা জিজ্ঞাসা করেছে, পার্লামেন্টে কত নম্বর ধারার অনুযায়ী এটা করতে পারে সংবিধান, এই পার্লামেন্ট? আর্টিকেল 368। 368 এর আন্ডারে সংবিধান পার্লামেন্টকে এই পাওয়ার দিয়েছে যে তুমি সংবিধান সংশোধন করতে পারবে। কিন্তু এখানে কি বলেছে? সংবিধান সংশোধন ঠিকই করতে পারবে, বাট এখানে একটা জিনিস কি বলা আছে, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, মানে বাংলায় যদি আমরা বলি মৌলিক কাঠামো, সংবিধানের যে মৌলিক কাঠামো সেটাকে কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না, তাই তো? সংবিধান সংশোধন করো, ঠিক আছে, পাওয়ার আমি তোমাকে দিয়েছি, বাট সেই সংবিধান সংশোধন করতে গিয়ে কখনো যদি এইখানে হাত পড়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু নাকচ করে দেওয়া হবে। এবং এই যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর যে তত্ত্বটা, এটা কোথা থেকে উঠে এসেছে? 1973-তে কেশবানন্দ ভারতী মামলায়, কেশবানন্দ ভারতী মামলা, এই মামলার মাধ্যমে এই বেসিক স্ট্রাকচারের তথ্যটা উঠে এসেছে যে সংবিধান সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে ঠিকই, কিন্তু কখনোই সংবিধানের বেস, সংবিধানের ভিত্তি, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেটাকে কখনো পরিবর্তন করা যাবে না। চলো নেক্সট, ভারতীয় সংবিধান কতগুলি তফসিলে বিভক্ত? কতগুলি তফসিলে বিভক্ত মানে বর্তমানের কথা বলছে। বর্তমানে আমাদের আগে কত ছিল? তাহলে আগে জানতে হবে পূর্বে কতগুলি ছিল। পূর্বে আগে তফসিল ছিল 8, এখন কতগুলো হয়েছে? 12। আগে আমাদের ভারতীয় সংবিধানে তফসিল ছিল হচ্ছে 8, বর্তমানে কটা হয়ে গেছে? 12টা। তো যেহেতু কোশ্চেনে বলা হয়েছে কতগুলি তফসিলে আছে, মানে এটা আমাদেরকে প্রেজেন্ট টাইমটাই ধরতে হবে, কিন্তু কোশ্চেন এটাও দেয়, এখানে প্রেজেন্টের কথা বলেছে, কিন্তু অনেক সময় কোশ্চেনে এটাও মেনশন করে দেয় যে ভারতীয় সংবিধানে পূর্বে কতগুলি তফসিল ছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি কি বিষয়ের সঙ্গে যুক্ত? এটার আনসার করার আগে জানতে হবে যে এটা কোন জায়গাতে রয়েছে। আমাদের 50, আর্টিকেল 50 কোথায় আছে? তাহলে এটা জানতে হবে। আমরা জানি 36 to 51 এটা আমাদের কি? ডিপিএসপি, তাই তো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। তাহলে এর আন্ডারেই তো পড়ছে এই যে 50, ডিপিএসপি তে 50 রয়েছে। তো 50 কি বলেছে? 50 বলেছে জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেটিভ, মানে কার্যনির্বাহী বা শাসন বিভাগ বিচার বিভাগের থেকে পৃথক হবে। এটাই তো বলেছে, বিচারবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা। যারা বিচারে থাকবে
তাদের ওপর যাতে কোনো রকম কোনো প্রেশার না ক্রিয়েট হয়, বিচার মানে জুডিশিয়ারি সিস্টেম যাতে স্বাধীনভাবে বিচারটা করতে পারে, স্বাধীনভাবে তাদের কর্ম সম্পাদন করতে পারে, সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই আর্টিকেলটাকে সংবিধানে ইনক্লুড করা হয়েছে যে কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, স্পেশালি জুডিশিয়ারি যেখানে স্বচ্ছতা খুব দরকার। তো জুডিশিয়ারি যাতে স্বাধীনভাবে নিজের কাজ করতে পারে সেই জন্য কার্যনির্বাহী বডি থেকে বা শাসনের বডি থেকে জুডিশিয়ারিকে কিন্তু পুরোপুরি আলাদা করা হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই এটাও জানো যে আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেম হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, তাই তো? নেক্সট, আচ্ছা এখান থেকে একটা কথা বলি, এই অপশন ডি তে যেটা রয়েছে না, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার উন্নয়ন, এইটাও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেয়। এটা কিন্তু আর্টিকেল 51 এ রয়েছে, এটাও কিন্তু ডিপিএসপির বিষয়। হ্যাঁ, এটাও মাঝে মাঝে কোশ্চেন দেয়। নেক্সট, লোকসভায় সভাপতিত্ব করেন, লোকসভায় সভাপতিত্ব কে করেন? এটা তো খুব সোজা, নিশ্চয়ই সবাই পারবে এটা, স্পিকার, তাই তো? লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার চেয়ারম্যান। এইবারে এখান থেকে আমরা আচ্ছা রাজ্যসভাতে কে করেন এটাও কোশ্চেন দেয়, রাজ্যসভাতে করে চেয়ারম্যান। তাহলে এইবারে আমরা তো আরেকটা তথ্য এখান থেকে পেতেই পারি, তাই তো? এই চেয়ারম্যান কে? বাই ডিফল্ট ভাইস প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি, তাই তো? যখন যিনি আমাদের উপরাষ্ট্রপতি পদে বিদ্যমান থাকেন তখন সংবিধান তো বলেছেই যে যখন যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তিনি অটোমেটিক এই পদটা পেয়ে যাবেন। তার মানে এক্সট্রা করে রাজ্যসভার চেয়ারম্যান কাউকে কিন্তু নিযুক্ত করতে হয় না বা আদার কোনো ইলেকশন হয় না এই পদটার জন্য। স্পিকার, স্পিকার কিভাবে হওয়া যায় একটু দেখে নিই আমরা তাহলে। লোকসভার স্পিকার প্রথমত লোকসভার যখন ইলেকশন হয়, লোকসভার ইলেকশনে যে মেম্বার্সরা ইলেক্টেড হয়ে আসেন তাদেরকে আমরা কি বলবো? এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। তো সেই এমপি মানে লোকসভার এমপিদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করে নেওয়া হয় স্পিকার হিসেবে। তার মানে লোকসভার ইলেকশন হওয়ার পর যে মেম্বার্সরা ইলেক্টেড হয়ে আসছেন তাদের মধ্যে থেকে আবার আরেকটা ইলেকশন হচ্ছে কি জন্য? স্পিকারের জন্য। তো লোকসভার সদস্যরা নিজেরাই তাদের নিজেদের মধ্যে থেকে মানে নির্বাচিত সদস্য যারা হয়ে আসছেন তাদের নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে বেছে নিচ্ছেন। শুধুমাত্র স্পিকারের ইলেকশনটা হবে কবে মানে সেই যে দিনটা, সেই ডেটটা, সেটা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্ধারণ করে দেন। বাট এখানে কিন্তু আদার কোনো বডি স্পিকারকে অ্যাপয়েন্ট করে না, লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসেবে নির্বাচিত করে নেয়। স্পিকারের মানে পদের নিয়ম কিন্তু তাই। স্পিকারের পাওয়ার্স কিন্তু প্রচুর, নিশ্চয়ই জানো তোমরা। আমি একটা তো এখানে বলেছি সভাপতিত্ব করেন, আর দুটো খুব ইম্পর্টেন্ট পাওয়ার ওনার রয়েছে যেটা আমি তোমাদের একটু বলে দিই। একটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। স্পিকারের পাওয়ার দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে আছে, তাই তো? দলত্যাগ বিরোধী আইনের ক্ষেত্রে ওনার পাওয়ার আছে। কোনো এমপিকে যদি এই গ্রাউন্ডে দলত্যাগ বিরোধী আইনের গ্রাউন্ডে যদি কোনো এমপিকে বরখাস্ত করতে হয় তাহলে তার ডিসিশন কে নেবে? স্পিকার, যে আদৌ গ্রাউন্ডটা সঠিক না নয়। আরেকটা কি? আরেকটা স্পিকারের খুব বড় পাওয়ার, দ্যাট ইজ অর্থ বিল। কোন বিল অর্থ বিল কিনা এটার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? স্পিকার। স্পিকারই তো নির্ধারণ করবে যে বিলটা অর্থ বিল কিনা। তো এই দুটো কিন্তু ওনার বড় পাওয়ার, আরো পাওয়ার্স রয়েছে বাট এই দুটো খুব ইম্পর্টেন্ট পাওয়ার্স এবং এই দুটো থেকে কোশ্চেন হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা হয়েছে? প্রথমত বলি ইমপিচমেন্টটা কি জিনিস। ইমপিচমেন্ট মানে হচ্ছে তাকে তার পদ থেকে বরখাস্ত করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে, অপসারণ করা হচ্ছে। তো এই যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণ, এটা নেওয়া কোথা থেকে হয়েছে? আমাদের সংবিধানে তো প্রচুর জিনিসপত্র এই দেশ সেই দেশ থেকে নেওয়া হয়েছে, যে কারণে ক্রিটিক্সরা ব্যঙ্গ করে বলেছেন আমাদের সংবিধানকে বরড কনস্টিটিউশন বলেছেন, মানে ধার করা সংবিধান। তো এইটাও কিন্তু কোথাও একটা থেকে নেওয়া। প্রথমে বলি এই প্রসেসটা কোথা থেকে নেওয়া। ইমপিচমেন্ট প্রসেসটা ইউএসএ থেকে নেওয়া। এইবারে চলে আসি যে কোন আর্টিকেল বলেছে। এখানে তো আমাদের আর্টিকেল দিয়ে কোশ্চেন করেছে। আর্টিকেল 61,
61 আর্টিকেল বলেছে যে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যেতে পারে, মানে ইমপিচমেন্ট প্রসেস রয়েছে। এবারে একটু ইমপিচমেন্ট প্রসেসটা সম্পর্কে আমি ছোট্ট করে বলে দিই, কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হয়। ইমপিচমেন্ট প্রসেস, প্রথমত আমি যে প্রেসিডেন্টকে ইমপিচ করব, এত বড় একটা পদ, দেশের হেড উনি, ফার্স্ট ক্যাটাগরি সিটিজেন উনি, তো তাকে যে আমি তার পদ থেকে রিমুভ করব, তার একটা গ্রাউন্ড দরকার, তো এমনি এমনি তার করতে পারবো না। সংবিধান কিন্তু গ্রাউন্ড দিয়েছে। কি দিয়েছে? সংবিধান বলেছে যে আমি প্রেসিডেন্টকে যদি ইমপিচ করতে হয় তার রিজন কি দেখাতে হবে। রিজন কি হবে? সংবিধান ভঙ্গ। একমাত্র এই গ্রাউন্ডে, এইটা কিন্তু অন্য কারোর ক্ষেত্রে বলা নেই, একমাত্র প্রেসিডেন্ট। এবং কোশ্চেন মাঝে মাঝে এটাও দেয়, সংবিধান ভঙ্গের অপরাধে নিম্নের কোন পদকে অপসারিত করা যায়, 4টে অপশন দেবে। একমাত্র এই গ্রাউন্ডের আন্ডারে কিন্তু প্রেসিডেন্টকেই রিমুভ করা যায়। এবারে আসি যে ইমপিচ করার পাওয়ার কার হাতে রয়েছে, সংবিধান কাকে দিয়েছে এই ক্ষমতা? ইমপিচ করার পাওয়ার ক্ষমতা কাকে দিয়েছে? সংসদ। পার্লামেন্ট ছাড়া কিন্তু কেউ ইমপিচ করতে পারবে না প্রেসিডেন্টকে। পার্লামেন্ট মিন্স বোথ হাউসের কথা বলছি, রাজ্যসভা লোকসভা, দুটো হাউসেই 2/3 মেজরিটিতে ইমপিচমেন্টের প্রস্তাব পাস হতে হবে, তাহলেই কিন্তু ইমপিচমেন্ট প্রসেস কমপ্লিট হয়। এবং বোথ হাউসের পাওয়ার এই ক্ষেত্রে সমান, এটাও মাথায় রাখবে, কারণ কখনো কখনো এটাও কোশ্চেন দেয় যে কোন হাউসের ক্ষমতা ইমপিচমেন্টের ক্ষেত্রে, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে কোন হাউসের ক্ষমতা বেশি, বা কোন হাউসের ক্ষমতা আছে বা নেই, হোয়াট এভার। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বোথ হাউস কিন্তু সেম পাওয়ারফুল এই টপিকে বা ইমপিচমেন্টের ক্ষেত্রে। ওকে। এবং এইখানে সংসদ বলতে উভয় কক্ষের সমস্ত মেম্বারসদেরকে বোঝানো হচ্ছে, মানে যে মনোনীত ক্যান্ডিডেটসরা, যে মনোনীত সদস্যরা, মেম্বারসরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিল না, তারা কিন্তু ইমপিচমেন্টে অংশগ্রহণ করতে পারছে। আর যে রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করছিল, তারা কিন্তু এখানে আসছে না, কারণ শুধুমাত্র সংসদ, এখানে রাজ্যের কোনো গল্প নেই। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল চোখে পড়ছে আমার, তো কোশ্চেন দেয়, নিশ্চয়ই জানো, আর্টিকেল 72, পার্ডনিং পাওয়ার, ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ, এটাও মনে রেখো, এটাও খুব দেয় যে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে। এটাও ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট, ভারতীয় সংসদ বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি পার্লামেন্টের ডেফিনেশনটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট হয় নানা জনের মধ্যে। পার্লামেন্ট বলতে অনেকে বোঝে লোকসভা, রাজ্যসভা, এটাই পার্লামেন্ট। বাট আমরা খুব বড় ভুল করব যদি আমরা এনাকে বাদ দিয়ে দিই। প্রেসিডেন্ট পার্লামেন্টের ডেফিনেশনে, পার্লামেন্টের ইকুয়েশনে সব থেকে প্রথম যাকে মেনশন করব আমরা, প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ছাড়া পার্লামেন্ট ইনকমপ্লিট। যদিও আমরা এটা জানি যে প্রেসিডেন্ট পার্লামেন্টের কোন হাউসের মেম্বার নয়, তাই তো? প্রেসিডেন্ট না রাজ্যসভার মেম্বার না লোকসভার মেম্বার, বাট উনি ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ পার্লামেন্টের। তাকে ছাড়া পার্লামেন্ট কখনোই কমপ্লিট নয়, কারণ পার্লামেন্টের যে মেন কাজ, পার্লামেন্ট অ্যাকচুয়ালি কি করে? আমাদের দেশের আইন তৈরি করে, তাই তো? তো এই যে আইন তৈরি করা বা দেশকে পরিচালনা করা, সেই পার্লামেন্ট যখন বিল পাস করায়, সেখানে যতক্ষণ না প্রেসিডেন্ট সিগনেচার করছেন, সেটা আইন হিসেবে কার্যকরী হচ্ছে না। উইদাউট প্রেসিডেন্ট সিগনেচার পার্লামেন্টের যে কাজ, সেটা ইনকমপ্লিট। তাহলে পার্লামেন্ট কখনো কি রাষ্ট্রপতি ছাড়া কমপ্লিট হতে পারে? কখনোই পারে না। তাহলে পার্লামেন্ট বলতে বা সংসদ বলতে কি বলবো? রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ডেফিনেশন পার্লামেন্টের। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? এটা তো খুব সোজা, সবাই জানো, আর্টিকেল 32। তাহলে আগে বলি যে এখানে আছেটা কি কি রয়েছে। বাকি ধারাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি একটু পরে তোমাদের বলছি যে বাকি ধারাগুলোতে কি আছে, আগে আমরা এটা একটু দেখে নিই। আর্টিকেল 32, আর্টিকেল 32 তে বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিকারের অধিকার। তার মানে আমাদেরকে প্রথমত, এটা কোন ক্যাটাগরি, কিসে রয়েছে? এটা আমাদের মৌলিক অধিকারে, তাই তো? আর্টিকেল 12 to 35, এটা তো আমাদের মৌলিক অধিকার। তাহলে এর মধ্যেই পড়ছে 32। তো 14 থেকে
আমাদের মেন অধিকারগুলো শুরু হচ্ছে, আমরা যে রাইটস গুলো এনজয় করি, আমরা যে ফান্ডামেন্টাল রাইটস গুলো এনজয় করি মেনলি 14 থেকে শুরু হয়। তো 14 থেকে শুরু হয়ে যে আর্টিকেলস গুলো রয়েছে, যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এই অধিকারগুলো মিনিংলেস হয়ে যেত যদি না 32 থাকতো। কেন? অধিকারগুলো সংবিধান আমাদেরকে দিয়েছে এবং 32তে এটা বলে দিয়েছে আমাদের কোনো অধিকার যদি কোনোভাবে কারোর দ্বারা ভায়োলেট হয়, ক্ষুণ্ণ হয়, মৌলিক অধিকার যদি কোনোভাবে আমাদের বাধাপ্রাপ্ত হয় বা ক্ষুণ্ণ হয়, তাহলে আমরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবো। এত বড় একটা রাইট আমাদেরকে সংবিধান দিয়েছে আন্ডার আর্টিকেল 32, যে কারণে বলা হয় যে হার্ট অ্যান্ড সোল, মানে বলেছেন আর কি আম্বেদকর। আচ্ছা, 19-এ কি বলেছে? 19-এ আমাদের 6 ক্যাটাগরি, 6 ধরনের স্বাধীনতা দিয়েছে সংবিধান, এটাও তো আমাদের মৌলিক অধিকার। এবং 14 দিয়েছে, 14ও মৌলিক অধিকার। এই তিনটেই আমাদের মৌলিক অধিকারের আর্টিকেল। 19-এ 6 ধরনের স্বাধীনতার কথা বলেছে, যার মধ্যে সব থেকে বেশি কোয়েশ্চেন কি দিয়ে আসে? ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, তাই তো? এটাই সব থেকে বেশি আসে। তোমরা এটা মনে রাখবে, তাহলেই হবে। বেশি এটাই তোমাদের কোশ্চেন দেবে। বাট অ্যাকচুয়ালি টোটাল 6 ধরনের স্বাধীনতার কথা 19-এ বলা হয়েছে। ইন্ডিয়ার ভূখণ্ডের যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারবো, ইন্ডিয়ার ভূখণ্ডের যে কোনো জায়গায় আমরা বসবাস করতে করার রাইট রয়েছে আমাদের। আমরা নিজেদের স্বাধীনভাবে, মানে নিজেদের ইচ্ছে মতো আমাদের অকুপেশন চুজ করতে পারবো, জীবিকা। আমরা কোনো রকম কোনো মিছিল অর্গানাইজ করতে পারবো, সভা সমিতি, বাট অবভিয়াসলি সেটা হবে হচ্ছে নিরস্ত্রভাবে এবং শান্তিপূর্ণভাবে। তো এই ধরনের 6টা রাইটস আমাদেরকে 19 দিয়েছে, যার মধ্যে কোশ্চেন এটা নিয়ে বেশি হয়। 14 কি বলেছে? 14 বলেছে আইনের চোখে সমতা, তাই তো? আইন সবাইকে সমান চোখে দেখবে, আইন সমান সুরক্ষা দেবে। 14তে এটাই বলা হয়েছে। আচ্ছা, এইটা কি 356 ইম্পর্টেন্ট। 356 কি? জরুরি অবস্থা। কি জরুরি অবস্থা? রাজ্য, তাই তো? রাজ্য জরুরি অবস্থা, যেটা পপুলারলি নোন অ্যাজ, এটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, যেটা পপুলারলি নোন অ্যাজ রাষ্ট্রপতি শাসন। এটাই আমরা বেশি চিনি আর কি, এই টার্মটা বেশি ইউজ করা হয় 356-এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। যোজনা কমিশন, প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোনটি কাজ করছে? বর্তমানে আমাদের প্ল্যানিং কমিশন নেই, তাই তো? প্ল্যানিং কমিশনের অ্যাকচুয়ালি কাজ কি ছিল যখন ছিল? প্ল্যানিং কমিশন অ্যাকচুয়ালি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা করত। 5 ইয়ার্স করে ছিল প্ল্যানিং কমিশন, 5 বছরের পরিকল্পনা নিত। 5 বছর 5 বছর করে পরিকল্পনা, মানে কি করব আমরা, কিভাবে কি করলে দেশের আরো অর্থনৈতিক উন্নতি হয়, এটসেট্রা এটসেট্রা। 2014-তে এটা অমিট হয়ে গেছে, তুলে দেওয়া হয়েছে, এবং এর বদলে এখন কাজ করছে আমাদেরকে নীতি আয়োগ। কবে থেকে? 2015 1 জানুয়ারি, এই দিন থেকে শুরু করেছে নীতি আয়োগ কাজ করা, ফর্ম হয়েছে, নীতি আয়োগ ফর্ম হয়েছে এই দিন থেকে। প্ল্যানিং কমিশন বর্তমানে আমাদের নেই। প্ল্যানিং কমিশন কিন্তু আমাদের সাংবিধানিক সংস্থা নয়, নীতি আয়োগও সাংবিধানিক সংস্থা নয়, এটাও কোশ্চেন। সংবিধান কিন্তু নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন যাই বলো সাংবিধানিক সংস্থা নয়, কোনোটাই কিন্তু সংবিধান বলেনি। এগুলো ক্যাবিনেট মিনিস্ট্রি, মানে ক্যাবিনেটের পাস করা রেজলিউশনে এগুলো তৈরি হয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না, নির্বাচন এখানে দিয়েছে। আরো যদি এক্সাক্ট টার্ম বলি, এখানে কিন্তু নিযুক্ত বললে আরো একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং কোশ্চেনে নিযুক্তও থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিযুক্তই করেন। তো রাষ্ট্রপতি কাকে কাকে এখানে কি বলে শুধু করেন না, মানে কাকে করেন না এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম থেকে দেখি, প্রধানমন্ত্রী, ইয়েস প্রধানমন্ত্রীকে করেন, তাই তো? তাহলে প্রধানমন্ত্রী বাদ দিয়ে দিই, কারণ প্রধানমন্ত্রী ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। রাজ্যপাল, অবভিয়াসলি গভর্নরকেও তো তিনি অ্যাপয়েন্ট করেন, ওটাও ক্রস। হাইকোর্টের জাজ, অবভিয়াসলি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বোথ জাজেসদেরকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। রাজ্যসভার সভাপতি, এটা তো আমি একটু আগেই আমরা পড়লাম যে রাজ্যসভার সভাপতিকে কাউকে আলাদা করে অ্যাপয়েন্ট করতে হয় না, তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান, এটা একটু আগে আমরা পড়লাম। তো এটাই আমাদের সঠিক আনসার।
তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? এটা খুব সোজা, 2005 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, মানে সরকারি তথ্য জানা অ্যাকচুয়ালি আর কি। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? পার্লামেন্টে 3টে সেশন হয়, এখানে 4টের কথা দিয়ে অপশন দিয়েছে, কোনটার নাম আমাদের সংবিধানে নেই এটাই হচ্ছে। পার্লামেন্টে এই 3টে অধিবেশন হয়, উইন্টার সেশন, মনসুন সেশন, বাজেট সেশন। সামার সেশন বলে কিছু নেই। তো গ্রীষ্মকালীন অধিবেশন বলে সংসদে কিছু হয় না। শীতকালীন অধিবেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর। বর্ষাকালীন অধিবেশন হয়, এক সেকেন্ড, জুলাই টু সেপ্টেম্বর, এটা হচ্ছে বর্ষাকালীন। বাজেট হচ্ছে ফেব্রুয়ারি টু মে। সব থেকে প্রথম এটাই হয়, বাজেট সেশন, দেন মনসুন, দেন শীতকালীন। এবারে এই 3টে হচ্ছে সংবিধান বলেছে এই 3টে সেশন হবে। কোনো কারণে যদি পসিবল না হয় 3টে কন্ডাক্ট করা, সংবিধান কি বলেছে? 2টো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত থাকবে? 6 মান্থস, তাই তো? 2টো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকবে 6 মান্থস। তার মানে কি বোঝাচ্ছে? যে 2টো অধিবেশন করতেই হবে। এটা কিন্তু কোশ্চেন, যে 2টো অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত ব্যবধান থাকতে পারে? 6 মাস। তাহলে আমাদের আনসার হবে 6 মাস। রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে? করেন রাজ্যসভার সদস্যগণকে। লোকসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হয়? তুমি আমি করি, তাই তো? লোকসভার ইলেকশন হচ্ছে ডিরেক্ট ইলেকশন, প্রত্যক্ষ জনগণ দ্বারা, যেটা আমরা সবাই যাই, লোকসভা বলো বিধানসভা বলো। বাট রাজ্যসভার ভোটে তো আমরা কোনোদিন ভোট দিতে যাইনি। তাহলে ওই রাজ্যসভায় যে এমপি গুলো গিয়ে বসছে, তাদেরকে কারা পাঠাচ্ছে? বিধানসভার নির্বাচিত সদস্য। রাজ্য বিধানসভার যে নির্বাচিত সদস্যরা আছেন, তারা রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্টেড করেন। ওকে, ভারতের সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? আচ্ছা, নয় বলেছে। এটা তো আমাদের মৌলিক অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কোথায় আছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার? 23(4), তাই তো? এটা হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার। সাম্যের অধিকার আর্টিকেল 14 to 18। ধর্মঘটের অধিকার, এই ধর্মঘটের অধিকার কিন্তু আমাদের এই যে রাইট টু ফ্রিডম যেখানে দেওয়া হয়েছে, মানে এই যে 19 থেকে শুরু হচ্ছে আমাদের কত 22, এই যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমাদের ধর্মঘটের অধিকার আছে। তাহলে আনসার কি হচ্ছে? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, যেটা আগে আমাদের মৌলিক অধিকার ছিল বাট এখন নেই, তাই তো? সম্পত্তির অধিকার 44th অ্যামেন্ডমেন্ট 1978, এর মাধ্যমে কি হয়েছে? তুলে দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে। তো সম্পত্তির অধিকার এখন কোথায় আছে আমাদের? 300 এ, 300A তে আমাদের সম্পত্তির অধিকার আছে। এবং এই সম্পত্তির অধিকার আমাদের এখন কি ধরনের অধিকার? সম্পত্তির অধিকার আমাদের এখন আইনি অধিকার। আগে মৌলিক অধিকার ছিল, বাট 78 থেকে আর মৌলিক অধিকার নেই। 78 থেকে হচ্ছে আমাদের আইনি অধিকার। ওকে, আচ্ছা, আমাদের 3rd মার্চ থেকে এসএসসি জিডির ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচ একদম। তো এসএসসি জিডি কে যারা ফোকাস করছো বা এসএসসি জিডি যাদের টার্গেট, অবশ্যই আমাদের ভিশন এডুকেশনে এসো। এখানে তোমরা বেস্ট পরিষেবা পাবে তোমাদের পড়াশোনার জন্য। এবং এসএসসি জিডির পাশাপাশি আমাদের ডাব্লিউপি কেপির ব্যাচও শুরু হচ্ছে ওই সেম ডেট থেকেই, 3rd মার্চ থেকে। তো এখানে তোমরা আমাদের আবাসিকও রয়েছে এবং ক্লাসরুম, এখানে থেকেও তোমরা পড়াশোনা করতে পারবে এবং ক্লাসরুম কোচিং এর সুবিধাও আমাদের কিন্তু রয়েছে। তো অফলাইনে আমাদের এই দুটো সুবিধা কিন্তু রয়েছে। ক্লাস যদি আবাসিকে যারা থাকতে চাও, এখানে আমাদের রেগুলার ক্লাস হয়, মানে 6 দিন আমাদের ক্লাস হবে উইকে। এবং তার পাশাপাশি
উন্নত মানের ম্যাটেরিয়ালস পাবে, তার পাশাপাশি একদম নিয়মিত পরীক্ষা হয় যেখানে তোমাদের নিজেদেরকে টেস্ট করতে পারবে তোমরা যে অ্যাকচুয়ালি তোমরা যা পড়ছো সেটা তোমাদের কতটা কাজে লাগছে। এবং আমাদের এখানে রীতিমতো পুরো গাইড করা হয় তোমাদেরকে, তোমরা কতটা কি পড়াশোনা করছো, কে কিভাবে নিজেদেরকে লিড করছো, সমস্ত কিছুই কিন্তু আমাদের অবজারভেশনে থাকে। এবং ডাব্লিউপি কেপি তো বললামই, এসএসসি জিডি এবং ডাব্লিউপি কেপি সবটাই আমাদের শুরু হচ্ছে 3rd মার্চ থেকে, একদম নতুন ব্যাচ। তো দেরি না করে চলে এসো, আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়াই রয়েছে আমাদের স্ক্রিনে। তোমরা যা যা জানতে চাও তোমরা এই হেল্পলাইন নাম্বারে ফোন করবে, দিয়ে তোমাদের সমস্ত ডিটেলস এখানেই জানিয়ে দেওয়া হবে। তো দেরি না করে তোমরা চলে এসো আমাদের আবাসিক কোচিং এ, শুরু হতে চলেছে। এবং 24 মার্চ থেকে আমাদের অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমরা আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারো, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখানেও তোমরা ইনফরমেশন পাবে এবং হেল্পলাইন নাম্বারে ফোন করলেও তোমরা সমস্ত ইনফরমেশন এখানে ডিটেলসে পেয়ে যাবে। তো দেরি না করে চলো তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নেওয়ার প্রসেস শুরু করে দাও চাকরিটা পাওয়ার জন্য। চলো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ। রাজ্যসভার সদস্যের মেয়াদ কত? খুব কেয়ারফুল, হ্যাঁ, দুটো কোশ্চেন হয়, একটা বলে রাজ্যসভার মেয়াদ কত, আরেকটা বলে সদস্যের মেয়াদ কত। তো এখানে আমাদেরকে জিজ্ঞাসা করে যে সদস্যের মেয়াদ, ভুলটা কি হয়? রাজ্যসভার মেয়াদ বললেও সবাই এটাই আনসার করে দেয়। রাজ্যসভার সদস্যের মেয়াদ কত? 6 ইয়ার্স, তাই তো? তার কারণ আমরা জানি প্রতি 2 ইয়ার্সে 1/3 করে মেম্বার রিটায়ার করে, তাহলে মেয়াদ কত হচ্ছে? 3 2 6, 6 ইয়ার্স। কিন্তু যদি বলে রাজ্যসভার, মানে সদস্য বলছে না, শুধু রাজ্যসভার মেয়াদ বলছে, তাহলেও আনসার অনেকে 6 ইয়ার্স করে দেয়। এটা ভুল হয়ে যায়, ম্যাক্সিমাম ভুল হয়। ভুলটা হবে না যদি আমরা মনে রাখি রাজ্যসভা তো পার্মানেন্ট বডি, রাজ্যসভা হচ্ছে চিরস্থায়ী, তো মেয়াদের তো কোনো ব্যাপারই নেই, তাই তো? কখনোই ভাঙে না। রাজ্যসভা হচ্ছে চিরস্থায়ী বডি, রাজ্যসভা কখনোই মেয়াদ শেষ হয় না, রাজ্যসভা কখনো বিগঠিত হয় না। শুধুমাত্র 2 ইয়ার্স অন্তর 1/3 করে মেম্বার্স রিটায়ার হয়। মেম্বার্সদের টেনিয়ার হচ্ছে 6 ইয়ার্স, নট রাজ্যসভা। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনে সদস্য আছেন। ভারতের নির্বাচন কমিশনে কতজন সদস্য আছেন? ভারতের নির্বাচন কমিশন আর্টিকেল কত? নির্বাচন কমিশন তো সাংবিধানিক বডি, তাই তো? আর্টিকেল 324 এর আন্ডারে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি কি পারপাসে দেওয়া হয়েছে? ফেয়ার ভাবে এবং স্বাধীনভাবে, অনেস্টলি ফেয়ার ভাবে যাতে আমাদের দেশে নির্বাচন পরিচালনা করতে পারে, তার জন্য না 324 আর্টিকেলটা সংবিধান দিয়েছে, তাকে পাওয়ার দিয়েছে। তো কতজন থাকে? একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং আদার্স 2জন নির্বাচন কমিশনার, এই নিয়ে তৈরি হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন, এই কমিশনারদেরকে কে অ্যাপয়েন্ট করেন? প্রেসিডেন্ট, তাই তো? নির্বাচন কমিশনারদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন। অনুচ্ছেদ বা অনুচ্ছেদগুলিতে উল্লেখিত মৌলিক অধিকার বা অধিকার সমূহ জরুরি অবস্থার সময়েও স্থগিত করা যায় না। সবগুলোই মৌলিক অধিকার। আমরা আগে আর্টিকেলগুলো খেয়াল করি। 19 তো একটু আগে বললাম আমাদের স্বাধীনতা দিয়েছে 6 ক্যাটাগরির, তার মধ্যে অন্যতম বাক স্বাধীনতা। 14 আমি একটু আগে এক্ষুনি বললাম তোমাদেরকে যে 14 কি বলেছে? আইনের চোখে সমতা, তাই তো? 17টা এমনিও খুব কোশ্চেনও হয়, অস্পৃশ্যতা বিলুপ্তি। 17 দিয়ে এমনি সিঙ্গেলও খুব কোশ্চেন হয়, হ্যাঁ, এটা মাথায় রেখো। আর 20 কি বলেছে? এক কথাই যদি বলি, আইনের বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে হচ্ছে 20, আইনের বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে আমাদেরকে 21 হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দিয়েছে। কোন মৌলিক অধিকারগুলো কখনো স্থগিত রাখা যায় না? 19, 14, 17 এগুলো কিন্তু যখন আমাদের দেশে জরুরি অবস্থা চালু হয় বা জরুরি অবস্থা জারি থাকে, তখন কিন্তু প্রয়োজন পড়লে এই অধিকারগুলো আমাদের সাময়িক সময়ের জন্য স্থগিত বা মুলতবি করে রাখা যেতে পারে। কোনো অবস্থাতেই, সে জরুরি অবস্থায় চলুক, নর্মাল সিচুয়েশন, যতই প্রবলেম আসুক, আর্টিকেল 20 আর 21 আমাদের কখনোই বন্ধ করা যেতে পারে না। তার বিষয়বস্তুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেন বন্ধ করা যেতে পারে না।
নিচের কোনটি একটি রিট নয়? রিট অ্যাকচুয়ালি কি? বাংলাতে এটাকে লেখো বলা হয়। 5 ক্যাটাগরির রিট হয়, তাই তো? 5টা রিট হয়। রিট কে জারি করতে পারে? রিট জারি করার পাওয়ার কার আছে? সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট আন্ডার আর্টিকেল 32, হাইকোর্ট আন্ডার আর্টিকেল 226। রিট মানে অ্যাকচুয়ালি আদেশ, সেটাকে রিট বলা হয়ে থাকে। এবং এই রিট 5টা হয়। একটা হেভিয়াস কর্পাস এখানে দেওয়া আছে, একটা সার্টিউলারি এখানে দেওয়া আছে, আর একটা ম্যান্ডামাস 3টে এখানে দিয়ে আছে। আর দুটো কি কি? আরেকটা হচ্ছে প্রহিবিশন, 3টে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই 3টে রিট দেওয়া নেই হচ্ছে প্রহিবিশন, আরেকটা হচ্ছে কোয়া ওয়ারান্টো। তো এই 3টে আর এই দুটো, এই টোটালটা হচ্ছে 5টা হচ্ছে আমাদের রিট বা লেখো। স্পেশাল লিভ পিটিশন এটা কোনো রিট নয়, এইটা কোনো রিটের ক্যাটাগরি নয়। তো আমাদের আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতি, এটা আলাদা করে বোঝার কিছু নেই, 65। আর 62 হচ্ছে হাইকোর্ট বিচারপতি, এটাও দেয় কিন্তু। হ্যাঁ, সুপ্রিম কোর্ট বললে 65, হাইকোর্ট বললে 62। নেক্সট, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থার জারি করার কথা বলা হয়েছে? যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণ, এটা কি বলা হয়েছে? অ্যাকচুয়ালি কি মিন করা হয়েছে? জাতীয় জরুরি অবস্থাকে বোঝানো হয়েছে, তাই তো? জাতীয় জরুরি অবস্থা কোন কোন গ্রাউন্ডে হয়? যুদ্ধ অথবা বহিঃশত্রু মানে অ্যাগ্রেশন, যেটা বহিঃশত্রুর আক্রমণ, অথবা আরেকটা কি, আরেকটা হচ্ছে যেটা আগে বলা হতো ইন্টারনাল ডিস্টারবেন্স, সেটা এখন উঠে গেছে, সেটা কথাটা এখন আর বলা হয় না। এখন একদম স্পেসিফিক ওয়ার্ড ইউজ করা হয়, সশস্ত্র বিদ্রোহ। সশস্ত্র বিদ্রোহ, এই 3টে গ্রাউন্ড মানে যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ এবং সশস্ত্র বিদ্রোহ, এই 3টে গ্রাউন্ডে জাতীয় জরুরি অবস্থা জারি হতে পারে। তো জাতীয় জরুরি অবস্থার কথা আমাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে? 352। 356 একটু আগে বললাম রাজ্য জরুরি অবস্থা বা প্রেসিডেন্টস রুল, আর 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। এই 3টে হচ্ছে আমাদের জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা। আর 356 তো বললাম এক্ষুনি, রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন। লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? প্রথমত অর্থ বিল, এই ক্ষেত্রে পাওয়ার কার কি আছে একটু জেনে নিই, তাহলে আমাদের আনসার করতে সুবিধা হবে। প্রথম হচ্ছে স্পিকার ঠিক করবে যে কোনো বিল অর্থ বিল কিনা। বেশ, স্পিকার এটা আগে ঠিক করে দিল যে হ্যাঁ এটা অর্থ বিল। এবারে অর্থ বিল অনলি লোকসভাতেই উত্থাপন করা যায়, লোকসভাতে উত্থাপন। রাজ্যসভাতে অর্থ বিল উত্থাপন করাই যায় না। রাজ্যসভার অ্যাকচুয়ালি এই কোনো পাওয়ারই নেই, রাজ্যসভার অর্থ বিল সংক্রান্ত কিন্তু কোনো পাওয়ারই নেই। তো লোকসভাতেই উত্থাপনটা করতে হবে। লোকসভাতে যখন উত্থাপনটা করতে হবে, তাহলে লোকসভার পাওয়ার আছে, তো তোমাদেরকে মানতেই হবে। এবারে লোকসভাতে ধরো বিলটা পাস হয়ে গেল, লোকসভাতেই যদি পাস না হয় তাহলে তো মিটে গেল ঝামেলা, ওখানেই দি এন্ড হয়ে গেল। কিন্তু লোকসভাতে ধরো বিলটা পাস হলো, এবার লোকসভা রাজ্যসভাতে পাঠাবে জাস্ট ফর ফর্মালিটি। ওয়েট করবে কতদিন? এটাই তো জিজ্ঞাসা করেছে, 14 ডেজ। 14 দিন ওয়েট করবে। তুমি বিলটা পাস করিয়ে পাঠাও। ধরো লোকসভা বললে আমি পাস করাবো না, বিলটাতে লোকসভা পাস, রাজ্যসভা বিলটা পাস করালো না, তাতে কিচ্ছু যায় আসে না। 14 দিন লোকসভা ওয়েট করবে, যদি ফেরত পাঠালো, যদি নাও পাঠালো, যদি পাস নাও করালো, তাহলেও যায় আসে না, লোকসভাতে পাস হলেই হবে। তাহলেই বিলটা আইন হয়ে বেরিয়ে যাবে, মানে প্রেসিডেন্টের কাছে যাবে এবং অর্থ বিলে প্রেসিডেন্ট সিগনেচার করতে বাধ্য, এটা তো আমরা জানি। আমরা এত কিছুর মধ্যে মেন পয়েন্ট কি পেলাম, যে রাজ্যসভার কোনো পাওয়ার নেই, অর্থ বিলের ক্ষেত্রে নেই। অর্থ বিলের ক্ষেত্রে পাওয়ার অনলি লোকসভার মধ্যে রয়েছে।
নেক্সট, বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধনটি নিম্নলিখিত কিসের সঙ্গে জড়িত? খুব কমন, এটা জানো নিশ্চয়ই তোমরা, অর্থনীতি। দেখবে শেয়ার মার্কেটে বুল মানে কি ষাঁড়, আর বিয়ার মানে হচ্ছে ভালুক, এই দুটোর সিম্বল থাকে। যখন দাম খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, দেখবে ওই বুলকে ইন্ডিকেট, মানে বুল দিয়ে সেটা ইন্ডিকেট করা হয়। দেখবে ষাঁড়ের মাথা এরকম উঁচু, মানে ষাঁড়ের মাথাটা উঁচু করা থাকে, তার মানে হচ্ছে দাম বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে। যখন দাম ক্রমশ কমতে থাকে, সেটা ভালুকের মাথাটা দেখবে নমনীয় থাকে, মানে সেটা একটা অর্থনীতিতে একটা স্টেবল পজিশন। মানে দাম যখন কমে, সেটা হচ্ছে বিয়ারকে দিয়ে সেটা ইন্ডিকেট করা হয়। নেক্সট, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপির সর্বাধিক অংশ লাভ করে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির সব থেকে বেশি অংশ আমাদের কোন সেক্টর থেকে আসে? আমাদের অর্থনীতির তিনটে সেক্টর, তাই তো। একটা হচ্ছে কৃষিক্ষেত্র, এগ্রিকালচার সেক্টর, প্রাইমারি সেক্টর যেটাকে বলা হয়। প্রাইমারি সেক্টরের মধ্যে মেন হচ্ছে এগ্রিকালচার, প্রাইমারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর এবং হচ্ছে সেকেন্ডারি সেক্টর। প্রাইমারির মধ্যে কৃষিটা হচ্ছে মেন, সেকেন্ডারির মধ্যে নির্মাণ আছে, ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন, এগুলো সব হচ্ছে সেকেন্ডারি সেকশন। আর টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর মানে পরিষেবা ক্ষেত্র। এখান থেকে আমাদের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন হয়, বাট সব থেকে কম লোক কিন্তু এখানে নিযুক্ত। আমাদের দেশে সব থেকে বেশি মানুষ, সব থেকে বেশি জনগণ কোন সেক্টরে নিযুক্ত? এগ্রিকালচারে। বাট এখান থেকে আউটপুট সব থেকে কম। জিডিপিতে কৃষিক্ষেত্র থেকে কন্ট্রিবিউশন সব থেকে কম, এবং সেবা ক্ষেত্র বা টার্সিয়ারি বা পরিষেবা ক্ষেত্র যেখানে সব থেকে কম লোক জড়িত, সেখান থেকে কিন্তু জিডিপিতে তার কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি। নেক্সট, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন? ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন দাদাভাই নওরোজি প্রথম। এটা তার পার্সোনাল উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ ছিল। সব থেকে প্রথম জাতীয় আয়, এই যে জাতীয় আয়টা অ্যাকচুয়ালি কি জিনিস? একটা ফিনান্সিয়াল ইয়ারে দেশে কতটা মানে ইনকাম হচ্ছে, দেশের কি ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, সেটাই তো জাতীয় আয়। তো জাতীয় আয়টা ব্যক্তিগত উদ্যোগে সব থেকে প্রথম দাদাভাই নওরোজি এটা ইনিশিয়েট নিয়েছিলেন। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন বলে দিই, এই অপশনটা যেহেতু রয়েছে, এখানে তো বলেছে প্রথম, কিন্তু যদি বলে বৈজ্ঞানিক ভিত্তিতে, তাহলে এটা আনসার হবে আরভিরাও। দাদাভাই নওরোজি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে করেছিলেন, কিন্তু সেটার কোনো সায়েন্টিফিক বেস ছিল না। প্রথম বৈজ্ঞানিক ভিত্তি থেকে জাতীয় আয় নির্ধারণ করে কোশ্চেন এটাও হয়, তাহলে আনসার হবে আরভিরাও। ওকে, নেক্সট, জিএসটি পুরো কথাটা কি? খুব সোজা এটা, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আচ্ছা, জিএসটি এটা আমাদের কবে ইনক্লুড হয়, কোন অ্যামেন্ডমেন্টে, এটাও কিন্তু কোশ্চেন। 101 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি যোগ হয়, এবং চালু কবে থেকে হয় এটাও কোশ্চেন। 2017 1 জুলাই, দুটোই কোশ্চেন। হ্যাঁ, এগুলো কোশ্চেন হয় ছোট ছোট। নেক্সট, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এটা তো খুবই সোজা, আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারই তো দায়িত্ব এটা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? 1935। এটা হচ্ছে স্থাপিত, দুটো কোশ্চেন হয়। আরবিআই কবে স্থাপিত হয়, আর যদি বলে কবে জাতীয়করণ হয়, তাহলে কিন্তু সাল চেঞ্জ, দুটোই কোশ্চেন হয়। যদি বলে স্থাপিত তাহলে বলবে 35, যদি বলে জাতীয়করণ তাহলে বলবে 49। দুটোই কোশ্চেন হয়, আনসার দুরকম। নেক্সট, নিচের প্রদত্ত করগুলির কোনটি প্রত্যক্ষ কর? মানে আমরা ডিরেক্ট পে করি আর কি। ইনকাম ট্যাক্স, এটা সরাসরি আমাদের ইনকাম থেকে নেওয়া হয়, ডিরেক্ট নেওয়া হয়। এক্সাইজ বলো, কাস্টমস বলো, সেলস ট্যাক্স বলো, বিক্রয় কর যেটাকে বলছে, এগুলো সবই কিন্তু ইনডিরেক্টলি দেওয়া হয়, ইনডিরেক্টলি আমরা পে করি।